গল্প সমগ্রের আজকের নিবেদন শ্যাম সুন্দর দত্তের লেখা গল্প ছায়া মূর্তি। শ্যাম সুন্দর দত্ত একজন বিশিষ্ট লেখক। ইতিমধ্যেই ওনার 7টি বই প্রকাশিত হয়েছে, যা পাঠককুলে সমাদৃত হয়েছে। বর্তমানে তিনি ছোট ছোট গল্প, প্রবন্ধ ও কবিতা লিখে চলেছেন। আজকের নিবেদন ছায়া মূর্তি। ভরা শ্রাবণ মাস, বেশ কয়েকদিন হলো এক টানা বৃষ্টি হয়েই চলেছে, থামার নাম নেই। 3-4 দিন হলো সূর্যদেবেরও দেখা নেই। মাঝে মধ্যে সূর্যদেব উঁকি দিয়ে আবার আড়ালে চলে যান। বর্ষাকালে আকাশের বুকে রোদ, মেঘ, বৃষ্টির এই লুকোচুরি খেলায় প্রকৃতি যেন মেতে ওঠে। প্রকৃতির এই অপরূপ সৃষ্টি দেখে মানুষের মনে আনন্দের জোয়ার আসে। খাল, বিল, নদী, পুকুর জলে পরিপূর্ণ হয়ে ভরা যৌবনে যেন টলটল করে। রুগ্ন গাছপালাগুলো সতেজ হয়ে ওঠে। সবুজ ধানের ক্ষেতগুলো বৃষ্টির ভিতরে হালকা হাওয়াতে দোল খায়। সবুজ তৃণভূমি মানুষকে আকৃষ্ট করে, মানুষের মনে আনন্দ যোগায়, শক্তি যোগায়। পৃথিবীটা যেন সবুজ, সতেজ, টাটকা হয়ে ওঠে। প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ শুরু হয়েছে বেশ কয়েকদিন হল। গভীর রাতে আকাশে এক ফালি চাঁদ উঠেছে। চাঁদের গা ঘেঁষে অহরহ ছুটে বেড়াচ্ছে একের পর এক কালো মেঘগুলো। পৃথিবীর বুকে নেমে আসে কখনো আলো, কখনো অন্ধকার। কৃষ্ণপক্ষের গভীর রাতে আকাশের বুকে চাঁদ ও মেঘের আলো আঁধারের খেলা দেখে মানুষের মনে কত প্রশ্ন জাগে। মনে পড়ে যায় ভালোবাসার মানুষটির কথা। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। রাত তখন কাঁটায় কাঁটায় ভোর 4টে। দিব্যেন্দু ও মধুমিতা গভীর ঘুমে তখন আচ্ছন্ন। খাটের পাশেই জানালা। জানালার উপারে একটি সুন্দর মোটাসোটা টগর ফুলের গাছ, তাতে ফুল ভর্তি হয়ে আছে। টিপ 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 বৃষ্টি পড়ছে। মধুমিতার ঘুম ভাঙতেই খোলা জানালার দিকে তাকাতেই দেখে একজন বিধবা স্ত্রীলোক ভোর রাতে ফুল তুলছে। স্বামী দিব্যেন্দুকে ডাকতেই পিছন ফিরে দেখে স্ত্রীলোকটি আর সেখানে নেই। দিব্যেন্দু ঘুমের ঘোরে মধুমিতাকে জিজ্ঞাসা করে, কি হলো, ডাকছো কেন? ওই দেখো না, আমাদের বাড়ির ফুলগুলো সব চুরি করে নিয়ে যাচ্ছে। কে? ওই তো, ওই যে একজন বিধবা মহিলা। এখন শুয়ে পড়ো তো, গাছে এখনো অনেক ফুল আছে পুজো করার জন্য, চিন্তা করো না। আজকে রোববার, মনে আছে? গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। পাশের আম গাছটার পাতার উপর থেকে বৃষ্টির জল ঝরে পড়ার টুপটাপ শব্দ ভেসে আসছে। মাঝে মধ্যে গাছটা গা ঝাড়া দিয়ে বৃষ্টির জলগুলো ঝেড়ে ফেলছে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আজকে অফিস নেই। আহা, কি আনন্দ। মধুমিতাকে আরও কাছে টেনে নেয় দিব্যেন্দু। কিছুক্ষণ পরে ওরা দুজনে আবার ঘুমিয়ে পড়ে। মাস 6 হলো মধুমিতার বিয়ে হয়েছে। সকালে উঠে চা খাওয়ার সময়ে মধুমিতা দিব্যেন্দুকে বলে ভোর রাতে ওই ফুলচোরকে দেখে সে খুব ভয় পেয়ে গিয়েছিল। দিব্যেন্দু সান্ত্বনা দিয়ে বলে, ভয়ের কিছু নেই। কিন্তু কিন্তু আমার যে ভীষণ ভয় করছে। জানি না কেন ওই মহিলা অত তাড়াতাড়ি গেল কোথায়। মধুমিতার মনে ধন্দ লাগে। পরের দিন রাতে শোয়ার আগে মধুমিতা দিব্যেন্দুকে বলে, আমি আর জানলার দিকে শোবো না। দিব্যেন্দু বলে, ভয়ের কিছু নেই, আমি তো তোমার কাছেই আছি। পরের দিন রাতে মধুমিতার ভয়ে আর ঘুম আসে না। একটু রাত হতেই মধুমিতা ঘুমিয়ে পড়ে। আজকেও মধুমিতার ভোর রাতে ঘুম ভেঙে যায়। খোলা জানালার দিকে তাকাতেই দেখতে পায় ফুল গাছটার পিছনে কে যেন একজন দাঁড়িয়ে।
আবছা আবছা মনে হলো যেন গতকালের ওই ফুল চোরটাই আবার এসেছে। মধুমিতা চোখটা একবার ভালো করে রোগরে দেখে বলে, না, সশরীরে মানুষ বলে মনে হচ্ছে না। মানুষটাকে কোনো নড়াচড়া করতে দেখা যাচ্ছে না তো। তাই দেখে মধুমিতা আবার ভয় পেয়ে আস্তে আস্তে দিব্যেন্দুকে ডাকতে শুরু করে দেয়। দিব্যেন্দু উত্তেজিত হয়ে বলে, রোজ রোজ তুমি কি শুরু করেছো বলো তো? মধুমিতা নিজের ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় ইঙ্গিতে বলে, চুপ চুপ চুপ, জানলার দিকে একবার তাকিয়ে দেখো। দিব্যেন্দু জানালার দিকে তাকাতেই আঁতকে ওঠে। দেখতে পায় একটি বিধবা মহিলার ছায়ামূর্তি। ছায়ামূর্তিটা দেখে দিব্যেন্দু ভয় পেয়ে যায়। দিব্যেন্দু অনেকক্ষণ ছায়ামূর্তিটার দিকে তাকিয়ে থাকার পর চিৎকার করে বলে, কে কে ওখানে? এইভাবে 2-3 বার চিৎকার করার পরে ধীরে ধীরে ছায়ামূর্তিটা শূন্যে মিশে যায়। ভোর রাতে ওই ফুল গাছটার পিছনে এখন প্রায়ই দেখা যায় মূর্তিটাকে। দিব্যেন্দু তার বাবা মাকে ঘটনাটা বলে। মা কৃষ্ণাদেবী বলেন, আমিও বেশ কয়েকবার ওই ছায়ামূর্তিটাকে টগর ফুল গাছের পিছনে দেখেছি, কিন্তু তোর বাবা তো বিশ্বাসই করতে চায় না। টগর ফুল গাছটার পিছনে রাতে একটা লাইটের ব্যবস্থা করে দিস। লাইটের আলো, যানবাহনের শব্দ, হইচই চেঁচামেচি, দেবদেবীর স্থান থেকে ছায়ামূর্তি বা অশরীরীর আত্মাগুলো দূরে থাকতে চায়। দিব্যেন্দু মায়ের কথা শুনে পরের দিনই টগর ফুলের গাছটার পিছনে লাইটের ব্যবস্থা করে রাতে লাইটটা জ্বালিয়ে রাখে। এরপর অনেক দিন হয়ে গেল ওই ছায়ামূর্তিটাকে ওখানে আর দেখা যায়নি। দিব্যেন্দু মধুমিতা এখন খুশিতেই আছে। এইভাবে কিছুদিন চলার পর বাড়ির গৃহকর্ত্রী কৃষ্ণাদেবী রাত 8টার সময় ঘরে বসে টিভি সিরিয়াল দেখছেন। হঠাৎ কৃষ্ণাদেবীর মনে হলো বাইরের খোলা দরজা দিয়ে কে যেন ঢুকে কৃষ্ণাদেবীর চেয়ারের পেছন দিক দিয়ে শোয়ার ঘরের দিকে চলে গেল। কৃষ্ণাদেবী বাড়িতে তখন একা। স্বামী তপন সরকার তখন বাড়ির পাশে মুদিখানা দোকানে, ছেলে বৌমা গেছে বন্ধুর বাড়ি বেড়াতে। টিভি দেখতে দেখতে কৃষ্ণাদেবীর সারা শরীরে শিহরণ খেলে যায়, শরীরে ঘাম ঝরতে শুরু করে। টিভিটার দিকে তাকিয়ে আছেন বটে কৃষ্ণাদেবী, কিন্তু মনের গভীরে বয়ে চলেছে এক অজানা আতঙ্কের ঝড়। কিছুক্ষণ পর স্বামী তপন সরকারকে ঘরে ঢুকতে দেখে কৃষ্ণাদেবীর মনটা শান্ত হয়ে যায়। তপন সরকার ঘটনা শুনে বলেন, ও সবই তোমাদের মনের ভয়। ওই আমি তো কোনোদিন কিছু দেখলাম না। এর বেশ কিছুদিন পর কৃষ্ণাদেবী ছেলে বৌমাকে নিয়ে সংসারের টুকিটাকি জিনিস কেনার জন্য বাজারে বেরিয়েছেন। রাত তখন 9টা। গৃহকর্তা একলা বসে টিভিতে খবর দেখছেন। এমন সময় পাশের ঘর থেকে অদ্ভুত ধরনের একটা আওয়াজ শুনতে পান তপন সরকার। টিভির খবর দেখা বন্ধ রেখে শোয়ার ঘরের দিকে একটু এগিয়ে যেতেই গাটা কেমন ছমছম করে ওঠে। ভয়ে শরীরটা কেঁপে উঠল তপনবাবুর। মনে হচ্ছে যেন এক ছায়ামূর্তি ঘরের ভিতরে ঘোরাফেরা করছে। তপনবাবু এমন অভিজ্ঞতার সম্মুখীন কখনো হননি। সেই দিনই গভীর রাতে ঘুমের মধ্যে তপন সরকার দেখতে পান তার বিছানার পাশে কে একজন বিধবা মহিলা দাঁড়িয়ে আছেন। মুহূর্তের মধ্যে তপনের মনের জোর আর সাহস কোথায় যেন হারিয়ে যায়। কথায় আড়ষ্টতার ভাব এসে যায়। যে নিজেকে সাহস বলে দাবি করে, ভূত প্রেত অশুভ শক্তি আত্মা আছে বলে বিশ্বাস করে না, তিনি এখন ভয়ে কাঁপছেন। শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে। পাশে স্ত্রী ঘুমিয়ে আছেন, কিন্তু ডাকতে গিয়েও ডাকতে পারেন না। শরীর যেন কেমন অসাড় হয়ে আসে। অবশেষে নিজেকে সামনে নিয়ে লাইটের সুইচটা অন করতেই ছায়ামূর্তিটা নিমেষে শূন্যে মিশে গেল। লাইটটা জ্বলার সঙ্গে সঙ্গে স্ত্রী কৃষ্ণাদেবীর ঘুম ভেঙে যায়। কি গো, বলছি হঠাৎ কি হলো তোমার? তপনের কিছু বলার আগেই কৃষ্ণাদেবী দেখতে পান তপনের শরীর থেকে ঘাম ঝরতে শুরু করেছে। কি হলো তোমার? প্রেশারটা কি আবার বেড়ে গেল নাকি? না
তোমাদের কথা শুনি সেদিন আমি এড়িয়ে গেছি, বিশ্বাস করে উঠতে পারিনি। কিন্তু তোমরা যা দেখেছ। কৃষ্ণাদেবী তাড়াতাড়ি এক গ্লাস খাবার জল এগিয়ে দেন। নাও, জলটা খেয়ে বিছানার ওপর একটু বসে বিশ্রাম নিয়ে শুয়ে পড়ো। ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো রাত 3টে বাজে। তপনবাবু এবার ভাবতে শুরু করেছেন। তোমরা যা বলছো এটা তো বেশ বড় বিপদ। এই বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তাই বা কি? এইভাবে ছায়ামূর্তি বাড়িতে। পরদিন সকালে স্ত্রী কৃষ্ণাদেবী বলেন, ওঝা ডেকে কোনো লাভ নেই। তোমার যে পুরোহিত বন্ধু আছেন তার পরামর্শ নিতে পারো তো, দেখো না কি বলে। তপনের যাওয়ার ইচ্ছা না থাকলেও সেদিন বন্ধু দেবুর কাছে যেতে বাধ্য হন। পরের দিন সকালে তপন পৌঁছে যান তার পুরোহিত বন্ধু দেবনারায়ণ চক্রবর্তীর কাছে। দেবু ছোটবেলাকার বন্ধু তপনকে দেখে বলে, কি রে, কোথাও চোট খেয়েছিস মনে হচ্ছে। আজকে সূর্যদেব মনে হচ্ছে উল্টো দিক থেকে যাত্রা শুরু করেছেন। বল, খবর বল, ছেলে বৌমা বৌদি সবাই কেমন আছে? ওরা সবাই ভালো আছে। তোর বৌদি জোর করে পাঠালো, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা, সমস্যাটা মনে হচ্ছে তাহলে বেশ জটিল। এখন তাহলে বন্ধুর কথা মনে পড়েছে। তোর এই নাস্তিক স্বভাব আর যাবে না। যাক সেসব কথা, এখন বল কি সমস্যা। পুরোহিত দেবনারায়ণ সব ঘটনা শুনে বলেন, সব ঠিক হয়ে যাবে। তপন সরকার বন্ধু দেবনারায়ণের মুখ থেকে সব ঠিক হয়ে যাবে কথাটা শুনে খুব খুশি হন। কোথাও যেন নিজেকে একটু খুঁজে পান, আগের সেই সাহস শক্তি যেন আবার ফিরে পান। কিছুক্ষণ পর বলেন, তুই পারবি এই সমস্যার সমাধান করতে? এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না। এ ধরনের বহু সমস্যা আগে সমাধান করেছি, দেখা যাক কতদূর কি করতে পারি। তোর তো আবার পুজো আচ্চার উপরে বিশ্বাস নেই, ভরসাও নেই। আর শোন তপন, আর দেরি করলে হবে না। আগামী পূর্ণিমাতে বাড়িতে হোমযজ্ঞ দিয়ে সত্যনারায়ণ পুজো দিতে হবে, সঙ্গে চণ্ডী পাঠও হবে। এরপর বাড়িতে আরও 12টা পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করতে পারলে ভালো হয়। আগামী 1 বছর অর্থাৎ 12 মাসে 12টা পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজো দিলেই বাড়ির সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে। আর প্রতিদিন সন্ধেবেলায় ধূপ ধুনো দিয়ে মা লক্ষ্মীনারায়ণের আরাধনা করতে বলবি বৌদিকে। বাড়ির সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে, সংসারে আয় উন্নতি সবই বাড়বে। মা লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ অবশ্যই সঙ্গে থাকবে। হোমযজ্ঞের সঙ্গে সত্যনারায়ণ পুজো আর চণ্ডীপাঠ করার পর আজ প্রায় 1 বছর হতে চলল, কোনো ছায়ামূর্তি দেখতে পাওয়া যায়নি দিব্যেন্দুদের বাড়িতে। শুনছিলেন শ্যাম সুন্দর দত্তর কলমে ছায়ামূর্তি। বিভিন্ন চরিত্রে জয়, জ্যোতির্ময়, ঋতম, দেবলীনা এবং সৌমিতা। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।